ফন্টে তো ক্লিক করেন নাই। চলে আসছে, চলে আসছে, কথা বলে কেমনে হবে? আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ আসে, দয়া করে আপনারা কেউ এইবার কথা বলবেন আসছে। না। হ্যাঁ কেউ কথা বলবেন না, আমার কথা বলতে দেন, আমি শেষ করার পর কথা বলবেন সবাই। থ্যাংক ইউ। তো ঠিক আছে, তো এটা কথা হলো এই এটাই। তো আমি শুরু করছি। প্রথমেই আমি একটু বলবো যে আমরা হাউ ইট বিকাম ট্রানজিশনটা কিভাবে আমরা স্ট্যান্ডার্ড বা এখন যে আমরা কারেন্ট যে অর্গানাইজেশন নেই সেখান থেকে আমরা কিভাবে ইন্টারেক্টিভ অর্গানাইজেশন আসলাম সেটা আমরা এখন বলবো। বিসিপিএস কাউন্সিল প্রায় 2 বছর আগে সিদ্ধান্ত নিয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। বর্তমানে প্রচলিত মৌখিক পরীক্ষার পরিবর্তে অস্পি পরীক্ষা 5টি স্ট্রাকচার ভাইবার আদলে 5টি ইন্টারেক্টিভ স্টেশন যোগ হবে, মোট স্টেশন সংখ্যা হবে 15টি। অর্থাৎ তার কথা হলো এটা যেন কেউ যেন ভুলে না বোঝেন আপনারা বা তোমরা যে বিসিবিএস থেকে ভাইবা উঠে গিয়েছে এই শব্দটা দয়া করে কেউ ব্যবহার করবেন না। ভাইবা বিসিবিএস থেকে উঠে নাই, কারণ শুধু ভাইবার মডেলটা চেঞ্জ করা, সেটাকে আমরা স্ট্রাকচার অর্গানাইজেশন করা হয়েছে, নামটাই কিন্তু ইন্টারভিউ অর্গানাইজেশন। শুনুন, ভাইবা উঠে গেছে একটা শব্দ শুনতে পাচ্ছি আমি, এই শব্দটাকে ব্যবহার করবেন না, ভাইবা বিসিবিএস থেকে ওঠে নাই। এই কিছু স্লাইড আমি প্রফেসর মানুষের থেকে স্লাইড করেছি উইথ হিজ পারমিশন। কিছু কিছু স্লাইডে আমাদের হয়তো রিপিটেশন হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, এতে কোনো অসুবিধার কথা না। আমরা কেন আইওটি আসলাম বা বিসিবিএস কেন আইওর কথা চিন্তা ভাবনা করলো, এটা এটা খুব স্বাভাবিক যে বেটার কভারেজ, অনেকগুলো সাব টপিকসকে আমরা একসাথে আনতে পারবো। এটা তোমরা জানো না যারা ছাত্র, আমরা যখন প্রশ্ন করি আমরা কোনটা রিটেন দেব, কোনটা ইট দেব, কোনটা অস্পিডে দেব, এই ধরনের একটা আমাদের একটা 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 জিনিস গোছানো থাকে। সেই জন্যই এইখানে আইও করলে একটা বেটার কভারেজ দেওয়া যায়। কারণ এমনি যে এখন আমরা ভাইবা নেই, আমরা ইচ্ছা মতো ভাইবা নেই, সুতরাং কভারেজ হচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। কিছু টেকনিক্যাল টার্ম আজকে ইনক্রিজ রিলেভেন্ট অবজেক্টিভিটি, এটা আমি এখন কিছুই বলবো না। আমি শুধু বলবো ইনক্রিজ ইউনিফর্মিটি অফ এক্সামিনার্স থ্রু স্ট্রাকচারিং। এখনকার যে ভাইবা আছে একটু পরে আমি বলবো যে আমরা যার যার ইচ্ছা মতো আমরা প্রশ্ন করি, তোমরা দেখছো আমরাও পরীক্ষা দিয়ে আসছি সেভাবে, আমরাও সেভাবে পাস করছি, পরীক্ষা দিয়ে আসছি, যে এখানে কোনো ইউনিফর্মিটি থাকে না। এক বোর্ডে পরীক্ষা এক রকম হয়, এক একটা এক্সামিনার এক রকম প্রশ্ন করে, সেটা কেউ কঠিন প্রশ্ন হয়, কেউ সহজ প্রশ্ন করে, সেইটা কিন্তু এই আইইউতে হওয়ার সম্ভাবনা নাই। এবং তোমরা জানো যে ভাইভাতে একটা বায়াসনেস কাজ করে, আমরা হিউম্যান বিং, মানুষ মাত্রই হিউম্যান মানে বায়াস থাকতে পারে এবং আনডিও ইনফ্লুয়েন্স থাকে ভাইভাতে থাকার সম্ভাবনা আছে। সেই জিনিসটা আইওতে থাকার সম্ভাবনা নাই দেখেই ভাইভা মতো একটা ভালো জিনিস পৃথিবী থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি মূল জায়গায় আসি। আমরা অরাল এক্সামিনেশন, বানানটা ভুল আছে, সরি বানানটা ভুল আছে এখানে, অরাল এক্সামিনেশনে এই বানানটা ভুল আছে। ভাইভা ভাইভা অবশ্যই নাম আছে এটার। এখানে 3 রকম আছে, ট্রেডিশনাল এক্সামিনেশন যেটা আমরা নিয়ে থাকি, একটা আছে স্ট্রাকচার অরাল এক্সামিনেশন, আর আমরা এখন যাচ্ছি ইন্টারেক্টিভ অরাল এক্সামিনেশনে। যেটা নাকি ট্রেডিশনাল অরাল এক্সামিনেশন সেটাকে আমরা টেবিল ভাইভা নামে পরিচিত, সাধারণত কথা কথা আমরা বলি টেবিল ভাইভা। এটার অনেক অ্যাডভান্টেজ আছে। ভাইবার মতো ভালো কোন সিস্টেম হইতে পারে পরীক্ষায়, কারণ একজন ছাত্র যখন আমার টেবিল আমার সামনে বসবে তাকে আমি মুখোমুখি ভাবে যেভাবে যাচাই করতে পারবো আর কোন সিস্টেমে যাচাই করা সম্ভব না। তার নলেজ, তার উইক পয়েন্ট, তার স্ট্রং পয়েন্ট, একটা না পারলে আরেকটা প্রশ্ন করার সুযোগ দেওয়া, তাকে ইন্টারেক্টিভ করার সুযোগ, প্রবলেম সলভিং সুযোগ, রিজনিং এর সুযোগ, এবং সে কি সেফ কম্পিটেন্ট সেফ ফিজিশিয়ান হবে কিনা ভবিষ্যতে, তার প্রফেশনালিজম, তার ইথিক্স, এর সব কিছু সম্বন্ধে একটা হোলিস্টিক ধারণা পাওয়া যায় একমাত্র ভাইভাতে। কিন্তু তারপরও কথা আছে, এই ভাইভাটা এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু পৃথিবীতে বহু দেশে ভাইভা চেঞ্জ করছে, আদর চেঞ্জ করছে, কারণ ল্যাক অফ স্ট্যান্ডার্ডাইজেশন। আমি একটু আগে বলছি ভাইভাতে কোনো স্ট্যান্ডার্ড নাই। আমি একজনের প্রশ্ন করছি, আমার কলিগ আরেকটা প্রশ্ন করবে, আমি হয়তো কঠিন প্রশ্ন করলাম, আরেকটা বড় সহজ প্রশ্ন করলো, বা এমন একটা প্রশ্ন করলো তোমার একটা পড়া ছিল না হয়তো, এই ধরনের ভেরিয়েশন হচ্ছে। এবং পুয়ার রিলেবিলিটি, এগুলো মেডিকেল এডুকেশন টার্ম, এগুলো আমি বেশি কথা বলবো না এখানে। তারপর এখানে সাধারণত যেমন ভাইভাতে আমরা যেসব প্রশ্ন করি অনেক সময় সেগুলা রিটিনও নেওয়া যেতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট যেটা তোমরা নিজেরও ভালো বোঝো, এটা কোনো বলতে আমার দ্বিধা নাই, যে এখানে অনেক সময় ফেভারিজম বায়াস কাজ করে বলে হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা অল আর হিউম্যান বিং, এবং আন্ডু ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু এইটা এই ট্রেডিশনাল অর্গানাইজেশন চেঞ্জ করার চিন্তা ভাবনা দুনিয়া জড়ায় হচ্ছে। এখানে যে সেইন্সটা আছে চার্লস কল্টনের, all examinations are formidable even to the best prepared, for the greatest fool may ask more than the wisest man can answer। একটা খুব একটা মানে একটা বোকা লোকও একটা প্রশ্ন করতে পারে যেটা বুদ্ধিমান লোক উত্তর দিতে পারবে না, এই ধরনের কিন্তু ভাইভাতে ঘটনা ঘটে। কিন্তু
তাইলে আমরা এই যে একটা ভালো সিস্টেম ছিল এবং তার অনেকগুলো খারাপ দিক ছিল, তাইলে আমরা এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি? বেস্ট অ্যান্সার হলো এটাকে স্ট্রাকচারিং করার মাধ্যমে। By structuring the organization, it is possible to elicit from the students their cognitive, problem solving, interpretive and decision making skill. এটা করা সম্ভব, যেটা আমরা করার জন্য চিন্তা ভাবনা করছি। আমরা একটু পরেই মডেল দেখাবো, প্রফেসর মানজুর সাহেব, প্রফেসর কুহিনুর ম্যাডাম সাথে দেখাবেন সাথে আমার সাথে। এবং তাতে করে এই যে কতগুলো টার্ম আছে, ভ্যালিডিটি, রিলেবিলিটি, অবজেক্টিভিটি, হয়তো মানজুর সাহেব এগুলো একটু ডিটেল বলবে একটু পরে, এই জন্য আমি রিপিট করতেছি শব্দগুলো। এইখানে কিভাবে স্ট্রাকচারিং করা যায়, আমি যতটুকু জানি, যদি আমি এমবিবিএস পরীক্ষা ছেড়ে দিয়েছি বহুত আগেই, এমবিবিএস পরীক্ষা কোনো কোনো সাবজেক্টে, কমিউনিটি মেডিসিন, জুরিসপ্রুডেন্স, আমার মনে কোনো কোনো সাবজেক্টে কিন্তু এখন স্ট্রাকচার ভাবে একটা সিস্টেম আছে মনে হয়, আছে আমি যদি জানি। সেটা হলে ধরো কি করা হয়, একটা কোশ্চেন, একটা কার্ডে কোশ্চেন টাইপ করা হয়, টাইপ করে একটা বক্সে কোশ্চেন রাখা হয়, সেখানে ডোমেইন অনুযায়ী কোশ্চেন সাজানো যেতে পারে, টপিক কোশ্চেন সাজানো যেতে পারে, এই বক্সটা কার্ডিওভাস্কুলার, এই বক্সটা রেসপিরেটরি, এইভাবে সাজানো যেতে পারে, বিভিন্নভাবে এগুলা গ্রুপ করা যেতে পারে। কোশ্চেনগুলো করার পরে যেটা করা হয়, কেন্দ্রকে বলা হয় যে তুমি একটা কার্ড তোলো, একটা বক্স থেকে একটা কার্ড তোলো, 4টা বক্স থেকে 4টা সিস্টেম, ঠিক আছে, তোমাকে এই বক্স থেকে একটা, ওই বক্স থেকে একটা, ওই বক্স থেকে একটা কার্ড তোলো, তুইলা তখন এক্সামিনার হয় কোশ্চেনটা পড়ে দেয়, বা ছেলেরা কোশ্চেনটা পড়ে তখন কোশ্চেনটা উত্তর করা হয়। এবং উত্তর করার পরে এক্সামিনারের কাছে মার্কশিট থাকে, উনি বসে বসে শুধু মার্কস টিক চিহ্ন দেন, উনি হ্যাঁ না কিছু বলেন না। এবং দুজন এক্সামিনার থাকলে পরে এটাকে এভারেজ করা হয়। এই ধরনের সিস্টেম একটা আমাদের দেশে আছে। এবং এক্সামিনারের পক্ষে বলবেন না উনি উত্তর ভুল কি কারেক্ট, উনি কিছু কথা বলবেন না। এবং দুজন এক্সামিনার থাকলে দুজনের সমান রাইট থাকে কোশ্চেন আনসার করা। এইটা করার কারণে কিছুটা অবজেক্টিভ হয়, কিছুটা স্ট্রাকচারিং করা হয়, এটা ঠিক। অবজেক্টিভ কেন, এটা বুঝবে না, বোঝার কোনো কারণ নাই। বিকজ দ্য ক্যান্ডিডেট সিলেক্ট হিজ অর হার কোশ্চেন, সো এক্সামিনার হুইম অর বায়াসনেস আর ওবিটেড। এখানে এক্সামিনার কি কোশ্চেন করলেন সেটা সম্ভব না, কারণ ক্যান্ডিডেট তার ইচ্ছা মতো না, সে একটা কিনা বলে কার্ড তোলে, কিন্তু এটা লাক, কিন্তু আসলে এটা ভাগ্যের উপরে। তার কোশ্চেনটা এখন যে ক্যান্ডিডেট পড়ে দিচ্ছে, পরবর্তী ক্যান্ডিডেট কোশ্চেন অন্যরকম হতে পারে, একটা একটু সহজ হতে পারে, অথবা তার কাছে সহজ মনে হতে পারে, আর একটা কঠিন অথবা ওনার কাছে কঠিন মনে হতে পারে, এই ধরনের সম্ভাবনা থাকে। তারপর এটা অবজেক্টিভ, যেহেতু এখানে এক্সামিনার কোনো রুল নাই। স্ট্রাকচার করা মানে এই কোশ্চেনগুলো আগে থেকে প্রিপেয়ার করা থাকে, একটা বোর্ড অফ এক্সামিনার্স সেগুলো কোশ্চেনগুলো প্রিপেয়ার করে দেন এবং তার একটা অ্যান্সার কি তারা বানিয়ে রাখেন, সেই জন্য এটাকে স্ট্রাকচার বলা যেতে পারে। এটা হলো আই এম টকিং রিগার্ডিং স্ট্রাকচার অরাল এক্সামিনেশন, যেটা কোনো কোনো জায়গায় প্র্যাকটিস হয় বলে আমি জানি, সব জায়গায় নয়। এটাও কিছু ডিসএডভান্টেজ আছে। অল দ্য স্টুডেন্টস আন্ডার দ্য সেম কোশ্চেন, কারণ যার ভাগ্যে যেটা লটারির মতন, যার ভাগ্যে যে যেটা তুলবে সেটাই সে অ্যান্সার করবে, এটা কিন্তু সেম কোশ্চেন হচ্ছে না। দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার। এখানে টিচার চুপচাপ বসে থাকবেন, ছাত্ররা জবাব দেবে, উনি শুধু ঠিক চিহ্ন দিবেন, কোনটা পারলো না ঠিক চিহ্ন দিবেন, এখানে উনি ইন্টারাকশন স্কোপ নাই। এবং এখানে দেয়ার ইজ নো স্কোপ অর দেয়ার ইজ লিমিটেড স্কোপ টু জাজ দ্য ইন্টারপ্রেটিভ স্কিল। এটা কোনো জাজ নাই, হ্যাঁ না লেখো উত্তর, এই ধরনের প্রশ্ন। কিন্তু এটা যে তার যে বুদ্ধিমত্তার কোনো পরিচয় ভাইবার মাধ্যমে, এটা করার স্কোপ এখানে কম। এবং তার এপ্টিটিউড, তার প্রফেশনালিজম, রীতির সম্বন্ধে কোনো জ্ঞান আছে কিনা, এগুলো জানারও কোনো স্কোপ এখানে নাই বললে হয়। আমরাও কিন্তু এই জন্য বলতেছি যে ওটা খুব আনকমন না, নতুন কিছু না, এই জন্য কথা করে বলতেছি আমি। আমরাও কিন্তু বিসিবিএসে স্ব-উদ্যোগে স্ট্রাকচার অর্গানাইজেশন কিছু কিছু চালু করছি স্ব-উদ্যোগে। কিরকম তোমরা তো জানো না, আমরা যখন ভাইবা বোর্ডে বসি তখন এক্সামিনাররা কিন্তু 2 জন এক্সামিনার বসে আগে 10 মিনিট 5 মিনিট 15 মিনিট আগে বসে, তারা দুজন ঠিক করে নেয় যে আজকে ওনারা কি কি কোশ্চেন করবেন, যেন সেম কোশ্চেন সব এক্সামিনার করা হয়। এবং ওনারা একটা মোটামুটি সময় উত্তর ঠিক করে রাখেন যে এতটুকু পারলে আমরা তাকে 5 মার্ক দেবো, এতটুকু পারলে একটু ভালো মার্ক দেবো, এবং এটা তাকে পারতেই হবে। এই জন্য তারা একটা কনসেন্সাসে পৌঁছে। এটা কিন্তু সহজে করা হয়, এখানে এক্সাম ডিপার্টমেন্ট বা কলেজ কোনো দায়িত্ব নেয় না। সুতরাং কিছুটা স্ট্রাকচারিং হয়। এবং অনেক সময় দেখা গেছে যে প্রথম প্রশ্নটা একটা ছাত্র করার পরে এই কোশ্চেনটা পরবর্তী ছাত্ররা জানি না ফেলে কেমন জানি, তো এইটাও যেন জানতে না পারে, তখন কলেজ কিন্তু সেটাও ব্যবস্থা করা হয়েছে। ওই থেকে তোমরা দেখবা যে এক জায়গায় বসে রাখা হয়, যেন তারা বাড়িতে না পারে। সবার পরীক্ষা শেষ হইলে তখন তারা বের হয়,
উদ্দেশ্য হলো যে একই কোশ্চেন, মোটামুটি একই কোশ্চেন সব এই 5-4জন যে স্টুডেন্ট থাকে, একজন 2জন এক্সামিনারের আন্ডারে একই কোশ্চেন করা হয়, উত্তরটা তার আগে থেকে মোটামুটি ঠিক করে নেয়। এই ধরনের কিন্তু স্ট্রাকচার্ড অরাল এক্সামিনেশনের স্কোপ কিন্তু মানে প্র্যাকটিস কিন্তু আমাদের এখানে মোটামুটি আছে, সেটা তোমরা তো জানো না হতো, কিন্তু আমরা করি এটা। এখন এই যে স্ট্রাকচার অরাল এক্সামিনেশন, আমি প্রথম বললাম ট্রেডিশনাল অরাল এক্সামিনেশন যেটা বহুদিন কাল যাবত চলে আসতেছে, তারপর বললাম যে স্ট্রাকচার অরাল এক্সামিনেশন যেটা কিছু কিছু প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, এইটাকে কি করে ইমপ্রুভ করা যায়, কলেজ এই নিয়ে গত কয়েক বছর যাবত ভাবতেছে, ভাবার পরেই কলেজ ডিসিশন নিছে, সে আবার আগের কথা যে আমরা প্রচলিত মৌখিক পরীক্ষার ফরম্যাট চেঞ্জ করে আমরা অসপির সাথে, অসপি বর্তমানে 10টা আছে, তার সাথে আমরা 5টা ইন্টারেক্টিভ অরাল এক্সামিনেশন স্টেশন যোগ করা হবে। এখন যে অ্যাক্টিভলি ভাইবা হয় সেই ব্যাপারটার বদলি এই 5টা ইন্টারেক্টিভ অরাল স্টেশন যোগ হবে। তার মানে 5টা ইন্টারেক্টিভ অরাল এক্সামিনেশন স্টেশন অ্যালং উইথ 10 অসপি স্টেশন। এখন এই পড়া কি একদিনে হবে, একসাথে হবে, না 2 দিনে হবে, একই ফ্লোরে হবে, না বিভিন্ন ফ্লোরে হবে, সেগুলো একজন ব্যাপারের ব্যাপার, সেগুলো আমাদের ধর্তব্য না। এখানে আমাদের ধর্তব্য কিভাবে কোশ্চেন করা হয়, কি ধরনের তোমরা উত্তর দেবা, সেটা আলাপের বিষয়। আচ্ছা, এইটা একটু বোঝার জিনিস আছে এখানে। আমি অসপিতে কি হয় তোমরা জানো, অসপি নিয়ে আমি কথা বলতেছি না, আমি কথা বলবো সিম্পলি 5টা IOE স্টেশন নিয়ে। কিছু কিছু রিপিটেশন হবে আমাদের মাঝে, যেহেতু 3জন আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো, কিছু রিপিটেশন হবে। আমি এখানে যেগুলা কম বলবো বা কম বুঝতে পারবো, সেগুলো পরবর্তীকালে প্রফেসর মানদার সেমিন, প্রফেসর কুহিনুর ম্যাডাম আরো ভিতরে যাবেন, ওনারা নিশ্চয়ই নজর রাখতেছেন আমার বক্তব্যের উপরে। কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত যে 5টা স্টেশনের ভিতরে হবে, ইমার্জেন্সি একটা হবে, ইমার্জেন্সি ইভ্যালুয়েশন, এটা আরো ডিটেল পরে আসবে। ইমার্জেন্সি 2 হলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, কারণ আমাদের দেশে আমরা দেখছি যে ইমার্জেন্সি আমরা নিয়ে কম কথা বলি। বিদেশে যেমন একুট ইনটেক, একুট নিয়ে আলাদা সিলেবাসে আছে, আমাদের সেটা নাই। এই জন্য আমরা এখানে ইমার্জেন্সি ইভ্যালুয়েশন এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে আমরা এখানে স্টেশন দিয়ে করব। তারপর কিছু একটা স্টেশন ক্রনিক কেস নিয়ে, ক্রনিক কেস মানে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, সেটা ইনডোর হইতে পারে, সেটা আউটডোর হইতে পারে। এখানে সব ফ্যাকাল্টি ব্যাপার, কিন্তু সব ফ্যাকাল্টি নিয়ে কথা বলতেছি আমরা। এখানে সার্জিক্যাল ফ্যাকাল্টির কোশ্চেন আসতে পারে, এইটা এই ধরনের হইতে পারে এটা। তার ফোর্থ রিসেন্ট আপডেটস, বর্তমান জমানায় কোথায় কি ঘটতেছে, রিসেন্ট আপডেটস নিয়ে একটা স্টেশন হইতে পারে। তারপর পাবলিক হেলথ এবং ইথিক্যাল ইস্যু, এগুলো আমাদের দেশে খুবই কম পড়ানো হয়, কম এন্টারটেইন করা হয়। সেই জন্য আমরা এখানে, কারণ একটা কথা আছে, এক্সামিনেশন প্রসেসটা লার্নিংকে অ্যাডভোকেট করে, সুতরাং এখানে এই জন্য পাবলিক হেলথ ইস্যু এবং ইথিক্যাল ইস্যুর উপরে কোশ্চেন একটা স্টেশন হওয়ার সম্ভাবনা আছে। এবারে একটু পরে আমি কথা বলছি, একটু এই দুটো নিয়ে একটু কথা আছে পরে। এবং প্রতিটা আইও স্টেশনের আগে একটা প্রবলেম থাকার সম্ভাবনা আছে, সেইটা আমরা চিন্তা করব অবস্থা বুঝা। আইদার এই সিনিয়রটাকে আগে দিয়ে দিয়ে দেবে, যেমন তোমরা অনেকে আমার পেজ পড়ে দিছো যে প্রবলেমটা আগে দিয়ে দেওয়া হয় স্টেশনের বাইরে, সেইটা পড়ে তারপর ঢুকে, এটা কি এখানে ফিজিবল কিনা সেটা আমরা দেখবো, টাইমের উপর নির্ভর করে কিনা। আর অথবা এমন হইতে পারে যে আগের স্টেশনেই এইটা পথে দেওয়া হয়েছে, কোনো কিছু আছে, পরের স্টেশনে আবার হয়তো এটা নিয়ে আলোচনা আছে, এরকম হইতে পারে। যাক, এটা যেন টাইমে কভার করা যায় সেইভাবেই চিন্তা করা হবে, কিন্তু একটা প্রবলেম থাকবে। আমি রিপিট, প্রবলেমটা হয় আগে দিয়ে দেওয়া হবে, তোমরা পড়ে ঢুকবা, অথবা তোমাদের ভিতরে পড়ার সময় দেওয়া হবে যেন ওই দিনে 5 মিনিট প্রবলেম পড়া যায়, সেভাবেই করা হবে। এবং এই যে 5টা স্টেশন কিছু কিছু ফ্লেক্সিবল থাকবেই, কারণ অনেক সাবজেক্ট, আমাদের ডেন্টিস্ট্রি আছে, আমাদের অনকোলজি আছে, আমাদের পাবলিক আছে, এই জন্য কিছু কিছু থাকবে, কিন্তু বেসিক ফর্মুলা হলো এটাই থাকবে। এখন আসো, এই যে একটা ডোমেইন, এটা তোমাদের জন্য নয়, কিন্তু তোমাদের যে ছাত্রদের কথা বলতেছি আমি, এই তোমাদের জন্য নয়, তারপরও আমরা কিভাবে কোশ্চেন করি বা কিভাবে চিন্তা করি, তোমরা জানি না তোমরা ভাবো কিনা যে আমরা বসলাম বৈশা একটা কোশ্চেন করলাম, তা না। কিন্তু একটা কোশ্চেন তৈরি করতে কিন্তু আমাদের প্রচুর সময় নেয় এবং প্রচুর সময় লাগে। তো এই জন্যই এটা আমি এখানে অবশ্যই প্রফেসর মানস স্বামীকে ধন্যবাদ দেবো, উনি কিন্তু আসলে এটা মূল উদ্যোক্তা। এটা আমরা কিছু ইনপুট দিচ্ছি পরে,
কিন্তু উনি কিন্তু থিমটা উনি দরকার হলে পরে এটাকে ডিটেল আলাপ করবে। তবু একটু সংক্ষেপে বলি, যেহেতু আমি পরে একটা স্যাম্পল দেখাবো, দেখাতে এটা বলা লাগবে। এই আঁকগুলা কে দিয়েছে এখানে, এই ড্রয়িং গুলা করতে আসতেছে এখানে। আমি আগে বলছি স্টেশন 1 মানে সরি ইমার্জেন্সি ইভ্যালুয়েশন, স্টেশন 2 মানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, স্টেশন 3 মানে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, স্টেশন 4 মানে রিসেন্ট আপডেটস, স্টেশন 5 মানে পাবলিক হেলথ অথবা ইথিক্যাল ইস্যু। এটাকে অড দেওয়া হয়েছে, কোন পরীক্ষা হয়তো পাবলিক হেলথ থাকলো, কোন পরীক্ষা হয়তো ইথিক্যাল ইস্যু থাকলো, এরকম হইতে পারে। আমরা যখন প্রশ্ন করবো, এটা প্রশ্ন করার জন্য বলতেছি, কি প্রশ্ন কিভাবে করা হয় সেটা তোমাদের একটু বুঝলে বলতে ভালো, এটা কিন্তু তোমাদের জন্য এটা খুব বেশি জরুরি না। আমরা এবার ভাগ করছি, ধরো ডোমেন গুলো হলো এরকম, ডোমেন 1 মানে ইভ্যালুয়েশন, এই স্টেশন 1 এর, ডোমেন 2 মানে ম্যানেজমেন্ট, আর ডোমেন 3 তিনটা আছে, তিনটা মানে ডোমেন 3 দুইটা, একটা 3A হলো এইটা রিসেন্ট আপডেটস, আর 3B হলো পাবলিক হেলথ অথবা ইথিক্যাল ইস্যু। সরি 3A হলো পাবলিক হেলথ আর 3B হলো ইথিক্যাল ইস্যুস। কারণ এই ম্যানেজমেন্ট ইভ্যালুয়েশন আর ক্রনিক কেস ম্যানেজমেন্ট এগুলো কিন্তু সাবডোমেন গুলো প্রায় একই রকম। এই প্রত্যেকটা ডোমেনের সাবডোমেন আছে। যেমন ডোমেন 1 যে ইভ্যালুয়েশন ডোমেনটা, সে সাবডোমেন আছে মোটামুটি 5টা। ধরো ইভ্যালুয়েশন কিভাবে করি আমরা, আমরা হিস্ট্রি নেই, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন নেই করি, আমরা ইনভেস্টিগেশন করি, আমরা পরে ডায়াগনোসিসে বসি, এবং রিলেভেন্ট বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্সকে ভুলা চলবে না। কারণ আমরা যতই মেডিসিন পড়ি, যতই সার্জারি পড়ি, যতই গাইনি পড়ি, বেসিক সায়েন্সকে প্রতি পদে পদে আমাকে মনে রাখতে হবে। সুতরাং বেসিক সায়েন্স পড়ে আসছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আর জীবনে পড়তে হবে না, এই কথাটা যেন ঠিক না হয়, এটা মনে রাখতে হবে। এই জন্য জিনিসটা রাখা হয়েছে এখানে। তার ম্যানেজমেন্টে কি কি অংশ আছে, মানে সাবডোমেইন, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে মূল ট্রিটমেন্টটা, যদিও ম্যানেজমেন্ট কভার্স অনেক, কিন্তু ট্রিটমেন্ট বলতে আমরা মিন করতেছি এখানে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা। তারপর ইভ্যালুয়েশন রেশনাল ইউজ অফ ড্রাগ সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, প্রগনোসিস কমপ্লিশন আউটপুট সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, অ্যাডভার্স ড্রাগ রেশনের প্রশ্ন আসতে পারে, আউটকাম অ্যাসেসমেন্ট কিভাবে করা হয় এইভাবে প্রশ্ন আসতে পারে, এবং সাথে রিলেভেন্ট বেসিক এন্ড প্যারামেডিক্যাল প্যারাক্লিনিক্যাল সায়েন্স সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। পাবলিক হেলথ ইস্যুতে এটা বোধহয় পরে একটু ডিটেল বলা আছে মনে হয়। হ্যাঁ, কি করে ডোমেন ব্যবহৃত হবে এটা বলে ফেলছি আমি, এটাও বলা হয়ে গেছে, বড় করে ছিল। আচ্ছা, পাবলিক হেলথ ইস্যু নিয়ে এখানে কিন্তু আবার ওই হিস্ট্রি ফিজিক্যাল থাকবে না। এখানে ডোমেনগুলো কিভাবে হবে, সাবডোমেনগুলো ধরো এপিডেমিওলজি, এনভায়রনমেন্টাল হেলথ, হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, হেলথ ইকোনমিক্স, এগুলো প্রশ্ন আসতে পারে। আর ডোমেন 3B তে যে ইথিক্যাল ইস্যু আছে সেটা তো আর এমনি থাকবে না, সেখানে তো আর ওই যে তোমার হিস্ট্রি ফিজিক্যাল ইনভেস্টিগেশন থাকবে না। সেখানে প্রশ্ন মোটামুটি 4টা যে বেসিক প্রিন্সিপাল আছে, এই 4টা বেসিক প্রিন্সিপালকেই লক্ষ্য করে এই প্রশ্ন সাধারণত করা হবে। অটোনমি, জাস্টিস, বেনিফিশিয়াল, নন বেনিফিশিয়াল, এই 4টাকে বেসিক প্রিন্সিপাল, সেটাকে প্রিন্সিপাল ঠিক রেখে বিভিন্নভাবে প্রশ্ন করা হইতে পারে। এইখানে এটা বলার উদ্দেশ্য হলো এই যে রিসেন্ট আপডেট এন্ড পাবলিক হেলথ, এমনও হইতে পারে যে রিসেন্ট আপডেটের উপরে একটা বড় একটা পুরো স্টেশন হয়তো করার সময় না হইতে পারে, তখন দেখবা যে একটু বেশি আননেসেসারি কোশ্চেন ঢুকে যাবে। বা পাবলিক হেলথ ইথিক্যাল ইস্যুর উপরে একটা বড় কোশ্চেন করলে, একটা মূল একটা ফুল স্টেশন করলে হয়তো বা কোশ্চেনটা করে নিতে পারে, বা হইতে পারে না হইতে পারে। সেই ক্ষেত্রে এমন হইতে পারে যে রিসেন্ট আপডেট ঢুকে যাবে এই ইভ্যালুয়েশন বা ম্যানেজমেন্টে বা ক্রনিক কেস ম্যানেজমেন্টে, রিসেন্ট আপডেটে একটা প্রশ্ন ঢুকে যেতে পারে, তখন এখানে একটা স্টেশন কমে গেল। আবার পাবলিক হেলথ ইস্যু, ইথিক্যাল ইস্যুটাও দেখা গেল যে এই যে প্রথম 3টা স্টেশন বলছি, ওই 3টা স্টেশনে কোনো একটা কোশ্চেন এসে পড়তে পারে পাবলিক হেলথ ইথিক্যাল ইস্যুর উপরে। এইভাবেও কিন্তু এই ডোমেনগুলো সাব ডোমেনগুলো আমরা কভার করতে পারি। তখন স্টেশন সংখ্যা কমে গেল, তখন এখান থেকে স্টেশন বাড়াইয়া এই স্টেশনগুলো ফিল আপ করা হবে, এটা সম্ভব। আই রিপিট, রিসেন্ট আপডেটের উপরে একটা স্টেশন হইতে পারে, না হইতে পারে। পাবলিক হেলথ ইথিক্যাল ইস্যুর উপরে একটা পুরো স্টেশন হইতে পারে, না হইতে পারে। না হইতে পারে কথা অর্থ হইলো এখান থেকে একটা দুটা কোশ্চেন চলে যেতে পারে স্টেশন 1, 2, 3। যেমন মনে করো আমরা দেখাবো একটু পরে স্যাম্পল দেখাবো কিভাবে ডোমেন মিক্সিং করা সম্ভব, এটা হইতে পারে এরকম। সুতরাং এটা খেয়াল করতে হবে। এটা হাইলাইট করার উদ্দেশ্য হলো যে কোনো সময় যেন রিসেন্ট বেসিক এবং
রিলেভেন্ট বেসিক এবং প্যারা ক্লিনিক্যাল সায়েন্স আমরা না বলি। আমরা পার্ট 1 পাস করলেই যে বেসিক সায়েন্সে পড়া শেষ, এটা মানে আজীবন মেডিসিন সার্জারি গাইনি বিভিন্ন সাবজেক্টের সাথে বেসিক সায়েন্স থাকতেই হবে, এটাই বলার উদ্দেশ্য এখানে। দাগগুলা কে দিল বুঝলাম না, কিছু করতে আসলো। এটা বোধ একটু বলে ফেলছি আমি। এটা আমি বলছি যে যে কোনো একটা কোশ্চেন করার আগেই কিন্তু ধরো আমি একটা জানতে চাইবো ম্যানেজমেন্ট সম্বন্ধে, জানতে চাইলে আগের সাবডোমেনের কিছু ইনফরমেশন আগে দিয়ে দিতে হবে। While addressing any subdomain of a domain in a station, adequate relevant information regarding the preceding subdomains is usually provided in the clinical scenario. For example, if the station address subdomain 4 diagnosis, আমি কোশ্চেনটা করব ডায়াগনোসিস উপরে ডোমেইন 1 এ, তখন রিলেভেন্ট ইনফরমেশন অন সাবডোমেইন 1 মানে হিস্ট্রি সম্বন্ধে, সাবডোমেইন 2 অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন সম্বন্ধে, সাবডোমেইন 3 অর্থাৎ ইনভেস্টিগেশন সম্বন্ধে আমি আগে সিনারিও দিয়ে দেবো, দেওয়ার পরে কোশ্চেনটা করবো, আমি ম্যানেজমেন্টের কোশ্চেনটা করবো। তাইলে এইটা সিনারিও এভাবে তো আমরা সাধারণত করি, এটা তোমাদের ব্যাপার না, কিন্তু কোশ্চেনটা কেমনে করি সেটা আমি দেখাচ্ছি আমরা। ইন জেনারেল question from both evaluation and management domains in a single station is usually avoided unless needed for the sake of completion of the scenario domain mixing. একটা ডোমেইন দিয়া একটা কোশ্চেন আমরা করার চেষ্টা করব, যেমন ইভালুয়েশন যখন কোশ্চেন করব থাকবে ইভালুয়েশন দিয়েই, ম্যানেজমেন্টের কোশ্চেন করলে আগে সিনারিও সবগুলো থাকবে, তার ম্যানেজমেন্টের কোশ্চেনটা শুরু হবে। তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ডোমেইন মিক্সিং লাগতে পারে এবং এটা অনেক সময় হইতে পারে। এইভাবে এই জন্য স্যাম্পলগুলো আমরা দেখাবো, তখন দেখবা তোমরা যে কোনটা পিওর ডোমেইন ভিত্তিক, কোনটা ডোমেইন মিক্সিং এবং কিভাবে ইন্টারেক্টিভ করি আমরা। এইখানে তোমরা দেখবা প্রফেসর কুইনুর ম্যাডাম যখন দেখাবে একটা ভিডিও দেখাবে তোমাদেরকে, সেখানে দেখবা যে ছাত্র উত্তর দিচ্ছে যখন কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, লম্বা কথা, বিরাট সেন্টেন্স ইউজ করতেছে। কিন্তু আমাদের এখানে যেহেতু 5 মিনিটের স্টেশন, সেখানে তোমাদের উত্তরগুলো এমনভাবে আমরা সাজাবো, উত্তর বেশি হবে না, উত্তরটা হয়তো একটা দুইটা ওয়ার্ডে উত্তর হবে, খুব বেশি ডেসক্রিপটিভ উত্তরের স্কোপ এখানে থাকবে না, বেশি লেখার কোনো বেশি বলার কোনো স্কোপ নাই এখানে। এখন আমি আসবো যে আমরা কি করে ইন্টারেক্টিভ করবো, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হলো টু মেক ইট ইন্টারেক্টিভ। টিচার এবং এক্সামিনারের মাঝে ইন্টারেক্টিভ কিভাবে করা যেতে পারে সেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, প্রোভাইডেড অ্যাভয়েডিং বায়াসনেস, এবং ভাইবার যে আদার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো বাদ রেখে, সেগুলো এক সাইডে রেখে কি করে ইন্টারেক্টিভ করা যায়, ফ্রুটফুল ইন্টারেক্টিভ করা যায়, সেটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। ইন্টারেক্টিভের কথার যে মূল যে প্রতিবাদী জিনিস সেটা হলো নট অনলি দ্যাট দি এক্সামিনি উইল অ্যান্সার দ্য কোশ্চেন। আমরা কি করি ভাইবাতে, আমরা একটা প্রশ্ন করি, টেল মি দ্য কজ অফ সাইনোসিস, তুমি উত্তর দাও, বা শেষ। কিন্তু এখানে তা হবে না, বাট অলসো দ্য এক্সামিনার মে হ্যাভ টু রেসপন্ড টু দ্য এক্সামিনার্স অ্যান্সার। কেমন, এই লাইনটা মনে রাখবা, কেমন আমরা একটু পরে দেখাচ্ছি। এখানে এক্সামিনিও প্রশ্ন করবে, আবার এক্সামিনি প্রশ্ন করলে তার উত্তরটা আবার এক্সামিনার দেওয়া লাগতে পারে। এই যে বোথ ইন্টারেক্টিভ, সেটাকে নাম হলো ইন্টারেক্টিভ। However, this may not be feasible in all domains or subdomains. হ্যাঁ, সবখানে সবকিছু প্রয়োজন নাও হইতে পারে, কিন্তু মোদ্দা কথা এটাই। এটা আমি আগে বলে দিচ্ছি, তোমরা খেয়াল করবা, এটা সবাই শেষও হইতে পারে, অথবা কোনো একটা কোশ্চেনের উত্তরের পরও জিজ্ঞাসা করতে পারে। এটা আমরা একটু রাখছি স্কোপটা, কারণ এক্সামিনার একদম যে বোবা মতো বসে থাকবে তা না, কিন্তু উনি একটা প্রশ্ন করবেন এক সময়, হ্যাভ ইউ ফিনিশড অথবা হ্যাভ ইউ এনিথিং এলস টু টেল। তখন বুঝবা যে স্যার বোধ কিছু বাদ পড়ে গেছে আমার, যদি সময় থাকে প্রশ্নটা করবেন উনি। তখন তুমি যদি কোনো কিছু বাদ পড়ে থাকে বা কোনো রিভাইজ করতে চাও, দেন ইউ হ্যাভ দ্য স্কোপ টু রিভাইজ। এর বেশি উনি কিছু বলবেন না, উত্তরটা ভুল দিছ না শুধু দিছ এগুলো কিছুই বলবেন না। ইফ দি এক্সামিনার ফিল দ্যাট সাবডোমেইন in a subdomain, মানে একটা জায়গার কোশ্চেনে the examiner has not touched all the issues mentioned the examiner check list, কারণ কি কি উত্তর হইতে পারে এক্সের উত্তর, এটা তো এক্সামিনারের কাছে দেওয়া আছে, উনি দেখলেন যে সেটা তো ঠিকমতো বলতেছে না বা অনেকগুলো বলে নাই, তখন উনি একটু লিড দেবেন, হ্যাভ ইউ ফিনিশড, অথবা তোমার কি আর কিছু বলার আছে। অথবা এমন হইতে পারে যে না, সবাই শেষে উনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে তুমি যে কোনো জায়গায় যেয়ে বলতে পারো ওই জায়গায় আমি একটু ভুল করেছি, আমি একটু রিভাইজ করছি বলে দিবা।
আর যদি দেখো তখন টাইম শেষ হয়ে গেছে, ওনার কোনো বলার স্কোপ নাই। যদি দেখো যে সবে তুমি পারছো তাও বলার শেষ নাই, উনি শুধু ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ বলবেন। এখন আমি যদিও প্রফেসর মানুষ কোহিনুর ম্যাডাম বলবেন, আমি এখন দুই একটা স্যাম্পল সম্বন্ধে আলাপ করবি, ডোমেন মিক্সিং নিয়ে আলাপ করবি, যেটা হওয়ার সময় কম, সেটা ডোমেন মিক্সিং ইন্টারেক্টিভ কিভাবে করা যায়। এইটা একটা, হ্যাঁ এটাকে সেটা ডোমেন মিক্সিং, ক্রনিক কেজের এই সিনারিটা আগে দিয়ে দেওয়া হবে কোনো এক জায়গায়, অথবা পড়ার সময় দেওয়া হবে। এ 35 ইয়ার ওল্ড, এটা কিন্তু আমরা এখন যা বলবো স্যাম্পলগুলা, দিস ইজ অ্যাপ্রুভড বাই কাউন্সিল। এই গ্রুপ অফ পিপল, বিসিপিএস ফেলোরা, অনেক মানে বিজ্ঞ লোকেরা এগুলো অনেক চিন্তা ভাবনা করে গত বছর লাগাইয়া এগুলো করছে, এবং আলটিমেটলি বিভিন্ন স্তর পড়াইয়া কাউন্সিল এগুলাকে অ্যাপ্রুভ করছে। সেই কথাটা আমি এখন বলতেছি, হয়তো ভবিষ্যতে এগুলো মডিফাই হবে বা মডিফাই না ইমপ্রুভ হবে। এই এখন পর্যন্ত আগামী পরীক্ষায় এই মডেল ইউজ করা হবে। একটা স্টেশন ক্রনিক কেজের উপরে, এ 35 ইয়ার ওল্ড আদারওয়াইজ হেলদি ওমেন presented with recurrent postprandial upper abdominal pain for 7 months. প্রতিটা কথা কিন্তু খেয়াল করতে হবে। She had no focal symptom from other system of the body. Bowel habit was normal. General and system examination were unremarkable. এই হলো সিনারিও। এটা কিন্তু থাকবে এক্সামিনারের কাছে, এই শীটটা কিন্তু এক্সামিনারের কাছে থাকবে, লেখা আছে এক্সামিনার চেকলিস্ট or মার্কিং স্কিম, এটা থাকবে এক্সামিনারের কাছে, তোমার কাছে থাকবে না। এটা আমরা নিজেটা বোঝানোর জন্য লিখছি। সাবডোমেনের কোশ্চেন হিস্ট্রি কোশ্চেন হবে এখানে। এখানে শুরু হইলো, এক্সামিনার কোশ্চেন করবে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য প্যাটার্ন হিস্ট্রি। তখন তোমার থেকে কি কোশ্চেন আমরা আশা করি, এটা চেকলিস্ট এক্সামিনারে আছে। তুমি বলবে স্যার আই লাইক টু নো অ্যাবাউট দ্য সিভিয়ারিটি অফ পেইন, এই কথাটা বললে এক মানে পাই যাবে। তখন এক্সামিনার বলবে ইয়েস she has got moderate pain. এখানে হয়তো তোমাকে একটু খাতা কলমের কাগজ কলমে দেওয়ার ব্যবস্থা থাকবে, তুমি একটু যেগুলোতে থাকবে নোট করবা, এক্সামিনে কি বলে সংক্ষেপে লিখে বলবা। তুমি বলবে স্যার আই লাইক টু নো অ্যাবাউট দ্য ওয়েট লস অর গেইন বা ওয়েট লস, এটা প্রশ্ন করলে 1 মার্ক পাইবা। এক্সামিনার বলবে ইয়েস হি হ্যাজ গট, না দেয়ার ইজ নো ওয়েট লস। তখন তুমি জানতে চাইতে পারো স্যার আই লাইক টু নো অ্যাবাউট দ্য রিলেশনশিপ অফ দ্য পেইন উইথ এনি পশ্চার, এই প্রশ্নটা করলে 1 মার্ক পাইবা। তখন উনি বলবেন, এক্সামিনার বলবেন ইয়েস সিটিং আপ এন্ড বেন্ডিং ফরওয়ার্ড রিলিভস পেইন। তোমার কিন্তু এই কথা উত্তর এক্সামিনার উত্তর শোনার সাথে সাথে তোমার মাথায় কাজ করবে কি ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তুমি বলবা স্যার আই লাইক টু নো রিগার্ডিং রেডিয়েশন অফ পেইন, এই প্রশ্ন করা মাত্র 1 মার্ক তোমার খাতায় জমা হয়ে গেল। এক্সামিনার বলবেন ইয়েস পেইন রেডিয়েটস ডিপ দ্য ব্যাক টুয়ার্ডস দ্য স্পাইন। এখন তোমার মাথায় ব্রেন ওয়াশ কাজ করা শুরু করবে যে ঘটনা কি ঘটছে। এইটা বলার পরে নেক্সট ডোমেন 1.3 ইনভেস্টিগেশন উনি প্রশ্ন করবেন। আচ্ছা এর আগে আমি বললেন তোমরা হয়তো প্রশ্ন করবা, এখানে হয়তো প্রশ্ন এরকম হইতে পারে কারণ কোশ্চেন কিছু মডারেশন হবে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দ্য পেইন। আমরা বলছি পেইন আছে, পেইন সম্বন্ধে ডেসক্রাইব করি নাই, হয়তো কোশ্চেনটা কমার ছোট করার জন্য বলবে যে পেইন সম্বন্ধে তোমার আর কিছু জানার আছে কিনা, এটাও কোশ্চেন হইতে পারে। তার মানে প্রশ্ন করবেন যে what will you ask for any investigation বা what investigation you will ask। তখন তুমি বলবে স্যার আমি আই লাইক টু ডু সিবিসি ইয়েস স্যার, এটা বললেই 0.5 পেয়ে যাবে। এটা যদি না বলো এখানে কাটা মার্ক পাবে না। উনি বলে দেবেন ইয়েস সিবিসি নরমাল আছে, ইয়েস স্যার 26। তুমি বলবে স্যার আই লাইক টু নো অ্যাবাউট দ্য প্লেন এক্স-রে অ্যাবডোমেন, আই উইল লাইক টু ডু এ প্লেন এক্স-রে অ্যাবডোমেন, উনি বলবে ইট ইজ নরমাল। তুমি বলবে স্যার আই উইল ডু অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি, উনি বলবে যে ইয়েস, এটা বললেই 1 মার্ক পাইবা। উনি বলবেন যে ইয়েস দেয়ার ওয়াজ গ্রেড 1 ফ্যাটি লিভার, তুমি বলবে স্যার সিরাম অ্যামাইলেজ লাইপেজ জানতে চাই, মানে করবো। উনি বলবেন যে অ্যামাইলেজ 180, যেহেতু অ্যামাইলেজের রেঞ্জটা অনেকে মনে থাকে না, বলবো যে এটা আপার লিমিট 140, লাইপেজ 138, আপার লিমিট 160। এইখানে যদিও কথা বলা নাই, কোনো রেয়ার যদি হয় ধরো সিরাম অ্যামাইলেজ 180, এখন তোমার মনে নাই বা উনি আপার লিমিট বলে নাই, এখন তোমারও মনে নাই আপার লিমিট কত, তখন আমি মনে করি তুমি একটু জিজ্ঞাসা করো স্যার এটার আপার লিমিট কত, কারণ ল্যাবরেটরি ভেরি করে। উনি যদি কিছু না বলে তাহলে তোমার কিছু করার নাই, কিন্তু আমি মনে করি তোমার বেনিফিট তোমাকে পাস করতে হবে। তো উনি যদি না বলে আপার লিমিট এবং তুমি যদি মনে করি আনকমন জিনিস তোমারও মনে নাই, তখন বেশি না কম বুঝতে গেলে তুমি জিজ্ঞাসা করো স্যার হোয়াট ইজ দ্য আপার লিমিট ইন দিস ল্যাবরেটরি, এক ল্যাবরেটরি একরকম হয়। উনি হয়তো বলবে
না জানলে বলবে যে তুমি যা ভালো মনে হয় তাই করো, এটা বলতে পারে উনি, বা বলেও দিতে পারে তোমাকে। সিএ আমি বলে স্যার আমি সিএ 199 করাবো, বলবে 38। তারপর বল আমি আবার যে এন্ডোস্কোপি করবো, উনি বলে নর্মাল। তার মানে বাই দিস টাইম তোমার কিন্তু ডায়াগনোস দিকে যাচ্ছে কিন্তু উনি। এটা তোমার নোট করে ফেললে ভালো, কারণ ওই সময় পরীক্ষার সময় আমার মনে হয় না মাথায় এত কিছু থাকবে বলে মনে হয়। এখন জিজ্ঞাসা করবে, দেখো তো লাস্ট কোশ্চেন, যে এখন বলো তুমি নাও মেনশন 3 মোস্ট লাইকলি ডিডি ডিফারেন্ট ডায়াগনোসিস। এখানে এক্সামিনের কাছে লিস্ট আছে। ক্রনিক ও রিকারেন্ট প্যানক্রিয়াটিস বলে 1 মার্ক পাবা, কার্সিনোমাটিক প্যানক্রিয়াটিস বলে 0.5, নন আলসারেটিভ ডিফিসিট বলে 0.5, সুপারম্যাসেটিক ইসকেমিয়া বলে 0.5। এগুলো ভেরি হইতে পারে মডারেশনের সময়। এখন তুমি যদি প্রথম না বলে নিচে 3টা বললো, তাহলে কিন্তু পাইবা কিন্তু 1.5। আর যদি প্রথমটা বলো আর বাকিগুলো বলো, তাইলে 2 পাবে আবার। বা যদি 2টা বলো আর মনে না আসে, তখন হয়তো তুমি পুরো মার্ক পাবা না। তখন তো একদম লিড দিতে পারে, তুমি হয়তো খেয়াল করো না 3টাতে প্রশ্ন করছো উনি, তখন বলবে যে এক্সামিনার বলবে যে হ্যাভ ইউ ফিনিশড, বলতে পারে এক্সামিনার। হ্যাঁ, কারণ তোমরা বোঝো আর না বোঝো, এক্সামিনার কিন্তু সবসময় এক্সামিনের পক্ষে থাকে। তার মানে তোমাকে লিড দেবে না, কিন্তু লিড দেবে না, একটু সুযোগ দেবে। এবং আমাদের স্ট্রাকচারের ভিতরে কিন্তু এখানে লিড দেওয়ার স্কোপ কিন্তু আমাদের উইদিন আওয়ার স্ট্রাকচার লিড দেওয়ার কোনো স্কোপ নেই ওনাকে ওনার। আচ্ছা, আমি প্রায় শেষ পর্যায়ে আছি, আমি 8 দেখাবো। যদিও এটা গাইনির, আমি তো ম্যাডাম চেয়ে নিয়েছি, আমি এটা বলবো কারণ 2টা কাছাকাছি। এটা দেখো, a 20-year-old woman attended an emergency department with history of pain in lower abdomen and profuse pervaginal bleeding. She was accompanied by her fellow mates. Examination revealed pulse 100, BP 80/50. The attending physician admitted her in the hospital. এটা ডোমেন মিক্সিং কিভাবে, ডোমেন D1 এখানে আছে, D1 মানে ইভ্যালুয়েশন প্লাস ইথিক্সটা এখানে নিয়ে আসা হয়েছে এখানে, এটাই এখানে দেখাচ্ছি আমি। এখন এক্সামিনার প্রশ্ন করবেন, হোয়াট আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইউ হ্যাভ টু লুক ফর রিচিং এ ডায়াগনোসিস। মেনশন 6 মানে এটা ওনার কাছে আছে, তোমার কাছে হয়তো বলবো নি, তুমি বলবে যখন 6টা তোমাকে উত্তর করতে বলবে, বা এখানে বলবে যে মেনশন 6 ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইউ হ্যাভ টু লুক ফর রিচিং এ ডায়াগনোসিস, এভাবে প্রশ্ন হইতে পারে। তুমি বলবে স্যার আমি দেখবো প্যালট দেখবো, টেগিটাস দেখবো, হাইপোটেনশন দেখবো, হাইড্রোগ্যাস্ট্রিক টেন্ডেন্স দেখবো, এগুলো দেখবো। এগুলো আরো হয়তো আছে, এগুলো ওঠে না এখানে। তো যাও 6টা বলতে পারলে 0.5 করে 3 পাবা তুমি। এই তারপর এখানে আরো আছে ক্লিনিক্যাল ফাইন্ডিংতে পিবি ও পিবি সহ এখানে পিবি। তুমি বলবে স্যার আমি দেখবো অস ওপেন থাকবে। তারপর ক্লিনিক্যাল ফাইন্ডিংস আছে, তো কি করবা না ফাইন্ডিংস আছে এখানে। সুতরাং আমি দেখবো যে পিবি করার পরে প্রোডাক্ট অফ কনসেপশন হ্যাঙ্গিং এবং একটি পিবি বিল্ডিং আছে কিনা দেখবো আমি। আমি একটু দেখাচ্ছি, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ম্যাডাম দেবেন। যদি গাইনি কোনো স্টুডেন্ট প্রশ্ন করে, এই উত্তর আমি দেবো না, ম্যাডাম উত্তর দেবেন এগুলো। অথবা এক কথায় বলতে পারে, কেউ বলতে পারে যে আমি দেখবো যে ফিচার্স অফ ইনএভিটেবল অ্যাবর্শন আছে কিনা। এটা বললে কত মার্ক থাকবে আর ইন্ডিভিজুয়াল বললে কত মার্ক থাকবে, এটা ওনারা ঠিক করে নেবেন যিনি কোশ্চেন করবেন। তারপর অবজারভার বলবেন, এখন এক্সামিনার বলবেন নেক্সট স্টেপে, when queries he mentioned that her LMP was 6 weeks back. She took some medicine for regulation of period. After that, she started pain and bleeding. Clinical findings suggest inevitable abortion. What should you do now? তখন এক্সামিনার রেসপন্স হওয়া উচিত, এই কাগজটা ওনার কাছে থাকবে। যদি এইভাবে বলো তুমি মার্ক পাবা। সে বলবে she needs urgent evacuation under GA to avoid catastrophe. তারা বলবে in addition her guardian should be informed about the condition of the patient. এই কথাগুলো বলে, একটা বললে একটা অর্ধেক মার্ক পাবা, 2টা বললে 2 মার্ক পাবা। তখন বলবেন সরি, on query she mentioned that নাই হয়ে গেছে, লাস্ট লাইন, on further query she admits that she is unmarried and she requested that the physician not to inform her parents about this. আমি এটা দেখানোর উদ্দেশ্যে যে এটা আমি দেখাই রাখলাম, পরে আলোচনা হয়তো ম্যাডাম বা প্রফেসর মানুষ উত্তর দেবে এটার, যে মেডিকেল রিজিস্টারকে আলাদা ইয়ে না কইরা, স্টেশন না কইরা অন্য স্টেশনে কিভাবে ঢুকানো যায়, এটা দেখানোর জন্য আমি এখানে এটা আমি দেখাচ্ছি এখানে, যে মেডিকেল রিজিস্টার কোশ্চেন এসে পড়ছে। ওই মেয়ে বলতেছে যে এই ঘটনাটা আমার বাবাকে বলা যাবে না,
তখন হোয়াট শুড বি ইউর ডিসিশন টু অ্যাভয়েড মেডিকেল লিগ্যাল প্রবলেম। কারণ তোমার তো উচিত জানানো, এটা পুলিশ জানানো বা কাউকে জানানো উচিত, কিন্তু সে বলতে আপনি আমার বাবাকে জানেন না বা আমার আত্মীয়কে জানেন না, তার তো অধিকার আছে কথা বলার, তখন তুমি কি করবা? উত্তরটা হবে, এক্সপার্টের উত্তর হবে, আই শুড রেসপেক্ট দ্য ডিজায়ার অফ দ্য পেশেন্ট, পেশেন্ট অটোনমি, পেশেন্ট যে চাচ্ছে সেটি আমি এখন করব, বাট অ্যাট লিস্ট আই শুড ইনফর্ম দ্য সিনিয়র্স অফ দ্য ডিপার্টমেন্ট অথবা হেড দ্য ইনস্টিটিউট, আমি জানিয়ে রাখবো আমার সেফটির জন্য। আমি মেডিকেল ইথিক্সের ব্যাপারে আমি পেশেন্ট অটোনমিকে আমি রেসপেক্ট করব, কিন্তু আমার সেফটির জন্য আমি আমার সিনিয়রকে অথবা হেড অফ দ্য ইনস্টিটিউটকে আমি জানিয়ে রাখবো। আমি বোধহয় সময় বেশি নিয়ে এসেছি জানি না, আমাকে এই ছাত্রদের সাথে ইন্টারেকশন করার সুযোগ জন্য এক্সাম নেবেন তথা কলেজকে ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি পরবর্তী বক্তা হবেন প্রফেসর মঞ্জুর শামীম, যিনি এই আইইউ স্টেশনগুলো করার একটা প্রধান ব্যক্তি ছিলেন। এরপরে কুঞ্জন ম্যাডাম আসবেন, অনেক ব্যক্তিবর্গের সাথে জড়িত ছিলেন, সবার নাম এখানে আমি বলছি না। এখন আমি যা ক্লিয়ার করতে পারিনি, আমি আশা করি প্রফেসর মঞ্জুর শামীম ক্লিয়ার করবেন। প্রফেসর মঞ্জুর শামীম, হি ইজ প্রফেসর অফ অ্যানাটমি ওয়ার্কিং ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এবং উনি বিসিবিএস অনারারি ফেলো, এবং বিসিবিএস অনেক অনেক কাজের সাথে উনি জড়িত থাকেন। যখনই উনি ডাকা হয় তখনই উনি আমাদের ডাকে সাড়া দেন। থ্যাংক ইউ কলেজ, একাডেমিক এবং যারা আজকে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ। ওভার। প্রফেসর শামীম, আমি স্টপ শেয়ারিং এ যাই। স্যার আমি স্টপ করে দিয়েছি স্যার। থ্যাংক ইউ। প্রফেসর শামীম।